আমার বুক লিস্ট দেখে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তুমি প্রজাতন্ত্রের সর্বোচ্চ জবের জন্য চেষ্টা করতেছো। সেক্ষেত্রে তোমার তো অবশ্যই চারপাশে জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে কিছুটা, তাই না? কিছু ধারণা থাকতে হবে। আমি একটা বুক লিস্ট দিয়েছিলাম গতকাল, সেই বুক লিস্ট মানে এই না এই বইয়ের একদম পেজ বাই পেজ, লাইন বাই লাইন মুখস্থ করতে হবে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আহ সাপোজ আমি তোমাকে এখন বললাম যে রাশিয়ার সাথে এখন ইউক্রেনের যুদ্ধটা কেন হয়েছে, কি কারণে ওরা অ্যাটাক করলো, তখন তোমরা কি বলবা? অ্যাটাকটা কেন হয়েছে বলো তো আমাকে একটু, কেন হয়েছে? ন্যাটোর সূত্র ধরে, রাইট। ইউক্রেন অনেকদিন ধরে ন্যাটোতে ঢোকার চেষ্টা করতেছে। তো এখন ইউক্রেন ন্যাটোতে ঢোকা মানে হচ্ছে, যেহেতু ন্যাটোর তোমার হচ্ছে যে মাতবর হচ্ছে ইউএসএ, সো এখানের মধ্যে তাহলে রাশিয়ার একদম ঘরের উঠানে আসা ন্যাটো এখানে ক্ষেপণাস্ত্র বসাবে বা ওদের দিকে তাক করে, তোমার বাড়ির উঠানে আসে তোমার দিকে গুলি তাক করে রাখছে একজনে, তুমি এটা টলারেট করবে না, তাই না? তো রাশিয়া সেটা টলারেট করতেছে না, রাশিয়া ওদেরকে ইনভেড করছে। তুমি ঘটনাটা জানো, এটার উপরে তুমি দুই চার লাইন এক পাতা লিখতে পারবা, বা তোমাকে যদি কেউ আস করে তুমি দুই এক পাতা বলতে পারবা। এখন তোমাকে যদি টুক করে কাজ করে প্রথম বিশ্বযুদ্ধ কেন লাগছিল, এখন তুমি যদি ঘটনাটা না জানো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু দুই এক লাইন দুই এক কথা বলতে পারবা না, একটা আধা পেজ এক পেজ লিখতে পারবা না, তুমি কিছু বলতে পারবা না। তাইলে একজন বিসিএস ক্যাডার, সে প্রজাতন্ত্রের সর্বোচ্চ চাকরিটা করতেছে, তাহলে তার চারপাশ জগৎ সম্পর্কে কিছুটা ধারণা থাকা লাগবে। আমি যে বুক লিখেছি তার মানে এই না এইসব বুক একদম তোমার পেজ বাই পেজ তোমাকে একদম নোট করে করে পড়তে হবে, মোটেই তা না। বিষয়টা হচ্ছে তুমি যখন অনেকগুলো বই পড়বা তখন তোমার একটা আইডিয়া ডেভেলপ করবে, তখন সেই আইডিয়ার উপরে বেস করে তুমি যে কোনো ইভেন্ট ইস্যুর উপরে তুমি দুই এক লাইন বলতে পারবা, তুমি দুই এক পাতা লিখতে পারবা। হুম? এটাই হচ্ছে আসলে বই পড়ার উদ্দেশ্য, বুঝতে পারছো? আহ ধরো তোমাকে এখন আস করা হলো যে বাংলাদেশ ভারতের ঐতিহাসিক সম্পর্কের ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এখন তুমি যদি বাংলাদেশ ভারত সম্পর্কের উপর দুই একটা বই পড়ো তাহলে তুমি জানবা হ্যাঁ ওরা 71 সালে আমাদের মুক্তিযুদ্ধে কেউ হেল্প করছিল, তারপর 71-এর আগেও তোমার আহ ইন্দিরা গান্ধীর সাথে আমাদের প্রতিনিধি দল দেখা করতে গেছিল, উনি কথা দিচ্ছে যে আমাদের যখন সশস্ত্র সংগ্রাম হবে উনি তখন সাপোর্ট দিবে। এরপরে নানা সময় ইন্ডিয়া আমাদের সাপোর্ট করছে। তারপর তাদের সাথে আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, হ্যাঁ, গঙ্গার পানি চুক্তি নিয়ে, তিস্তার পানি বন্টন নিয়ে কিছু ঝামেলা আছে, সীমান্ত হত্যা নিয়ে ঝামেলা আছে। এখন এই বিষয়গুলো নিয়ে তুমি যখন একটা কিছু বই পুস্তক পড়ছো তুমি কিছু জিনিস তুমি বলতে পারবা, কিছু জিনিস লিখতে পারবা, দুই এক পেজ তুমি লিখতে পারবা, তোমাকে জানতে হবে বিষয়টা। এই জন্য এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ব্যাপারটা, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো আসলে তোমার মেইন পড়ার পাশাপাশি আস্তে আস্তে পড়তে হবে, এবং সেটা লম্বা সময় ধরে বিশেষ প্রস্তুতি নিতে হয়, সেই সময় ধরে এই বইগুলো তোমাকে পড়তে হবে আস্তে আস্তে। তো চলো আমরা এখন যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে সমাবেশ। তো সমাবেশ মানে হচ্ছে যে জিনিসে অর্ডার ম্যাটার করে না, আমার অর্ডারে কিচ্ছু আসলে যায় না, তো অর্ডার নো ম্যাটার। তো যেখানে অর্ডার কোনো রকম ম্যাটার করে না সেখানে আমরা সমাবেশ করব। তাহলে এখানে কি কি করি, আমরা এখানে দল গঠন করি, তারপর হচ্ছে যে গ্রুপ করি, নির্বাচন করি, সিলেক্ট করি, চুজ করি। আর বিন্যাসে কি করি? বিন্যাসে আমরা সাজাই, শব্দ গঠন করি, হ্যাঁ, বিন্যাসে আমরা শব্দ গঠন করি, সংখ্যা গঠন করি, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা বিন্যস্ত করি, হ্যাঁ? এই বিষয়গুলো আমরা বিন্যাস দিয়ে করি। তো সোজা বাংলা কি মনে রাখবা যে জিনিস অর্ডার ম্যাটার করে না, যেটার মধ্যে আমরা চুজ করতে পারি, দল গঠন করতে পারি, গ্রুপ করতে পারি, নির্বাচন করতে পারি, সিলেক্ট করতে পারি, এগুলো সবগুলো হচ্ছে সমাবেশ। তো সমাবেশ থেকে আমরা মেইন অঙ্কে যাওয়ার আগে সমাবেশের আমরা কিছু তোমার এমন হতে পারে যে সূত্র থেকে তোমার পরীক্ষায় কিছু জিনিস কমন চলে আসছে, হ্যাঁ। ধরো আমি যদি তোমাকে বলি যে 18C12 এবং 18C6, হ্যাঁ, এই দুটার মধ্যে আমি দেখি তো কোনটার মান কেমন, যে 18 জন থেকে 12 জন করে আমি গ্রুপ গঠন করব, অথবা 18 জন থেকে 6 জন করে গ্রুপ গঠন করব, দেখি। আমরা এনসিআর এর সূত্র পড়াছিলাম, এনসিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ভাগ ফ্যাক্টোরিয়াল আর, তাই না? মানে এখানের মধ্যে 12, তাহলে কত হয়? উপরের ফ্যাক্টোরিয়াল 18, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 ভাগ ফ্যাক্টোরিয়াল 12। এখানে কত আসবে এনসিআর এর মান? সো ফ্যাক্টোরিয়াল এন
ডিভাইডেড বাই 18 মানে 6 ভাগ 6, তাহলে কত আসলো ফ্যাক্টরিয়াল 18, এখানে আসলো 12, এখানে আসলো 6। তো দুইটার মান কি পাইলাম আমরা, দুইটার মানে কি পাইলাম আমরা, ইকুয়াল পাইলাম তাই না, দুইটার মান আমরা ইকুয়াল পাইছি। হ্যাঁ, তো এখন তুমি কেন কখন ইকুয়াল পাবা, যখন এই আর আর এই আর দুইটা আর তুমি যদি যোগ করো, তাহলে এন যদি উপর এন এর সাথে যদি মিলে, তখন তুমি বলতে পারবা যে দুইটার মান ইকুয়াল হবে। তাহলে পরে আমি যদি বলি যে 20C15 ইজ ইকুয়াল টু 20C, এখানে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হোয়াট, এখানে কত হবে আর ইকুয়াল টু, বলো তো আর কত হবে, রাইট, আমরা এখানে যদি আর ইকুয়াল টু 5 দেই, তাহলে আমাদের এই 20C15 এবং 12C5 ইকুয়াল হবে। আমরা অলওয়েজ এই দুটা যোগ করলে যদি এই এন এর সমান হয়, এন এর সমান হয়, তখন কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার আমরা বলতে পারবো। তাহলে যদি তোমাকে যদি বলে যে NC5 ইকুয়াল টু NC7, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন, এন এর মান কত, আবার বলতাম 20C15 20C5, তুমি দেখো দুটো জিনিস, যে 20C15 আর 20C5 কি হয়। সো 20C15 মান কত, ফ্যাক্টরিয়াল 20, এখানে হচ্ছে 20 মাইনাস 15 ভাগ 15, আর 20C5 কি হয়, ফ্যাক্টরিয়াল 20 ভাগ 20 মাইনাস 5 ভাগ ফ্যাক্টরিয়াল 5, তাহলে কি হলো আলটিমেটলি এখানের মধ্যে 20 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল ভাগ 15 ফ্যাক্টরিয়াল, এখানে কি হইলো 20 ফ্যাক্টরিয়াল, নিচে 15 ফ্যাক্টরিয়াল এবং 5 ফ্যাক্টরিয়াল, ইকুয়াল হয়েছে না দুটা জিনিস, এটা ইকুয়াল হয়েছে কিনা। এই ইকুয়ালটা কখন হয়, কখন হয়, যখন এই আর এবং এই আর দুইটা আর এর যোগফল সমান, এই এন এর মানের সমান হয়, তখন দুটা জিনিস ইকুয়াল হয়ে যায়। তাহলে এখানেও আমার দেখা যাচ্ছে এখানে এন আছে, এখানেও এন আছে, হ্যাঁ, তাহলে এন সি আর, হ্যাঁ, ইকুয়াল টু এন সি, এখানে যেটা হবে এইটার যোগফল আর এটার যোগফল ইজ ইকুয়াল টু এন এর সমান হবে। হ্যাঁ, এন ও সমান হইতে পারে, ডেফিনেটলি এন সমান হইতে হবে। আমরা বলতে পারবো এরকম যে এন সি আর ইকুয়াল টু এন সি এস যদি হয়, তাহলে আর এবং এস আমরা যোগ করলে এন এর সমান হবে, বুঝতে পারছো। ওকে, তাহলে এখানে যদি আমরা বলি NC5 ইকুয়াল টু NC7, এন এর মান কত, তাহলে এন এর মান কত হবে, এক্স্যাক্টলি এন এর মান হবে এখানে 12, এন এর মান হবে এখানে 12। সো আমরা বলতে পারবো যে 12C5 ইকুয়াল টু 12C7, এটা যোগ করলে এই আমাদের এন এর মানের সমান হয়ে যাবে। এরকম তোমার ছোটখাটো হিসাব নিকাশ কিছু আসতে পারে, তোমার 39 BCS এরকম একটা প্রশ্ন আসছিল, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখন আসো সমাবেশ থেকে যে প্রবলেমগুলো আমরা প্রিলির জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে যেগুলো এক লাইন মার্ক অঙ্ক, সেগুলি লম্ব অঙ্কগুলো প্রিলিতে আসবে না, লিখিতের জন্য তোমাকে মূলত করতে হবে। আমরা একটু এক লাইন মার্ক অঙ্কগুলো দেখি, তবে আমি পুরো চ্যাপ্টারটা করাবো, তোমরা ধৈর্য ধরে পুরো ক্লাস আশা করি থাকবা। প্রথমে আসো আমরা ত্রিভুজ, রেখা এবং কর্ণগঠন সম্পর্কিত কিছু অঙ্ক করি। 12 বাহু বিশিষ্ট একটা সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়। এখন আমরা আমাদের 12 বাহু বিশিষ্ট তো চিনি না, আমরা 4 বাহু বিশিষ্ট চিনি। হ্যাঁ, তাইলে পরে আমাদেরকে যদি বলে যে 4 বাহু বিশিষ্ট, হ্যাঁ, আমাদের ধরো একটা সমতলিক ক্ষেত্র, এই হলো 4 বাহু বিশিষ্ট একটা সমতলিক ক্ষেত্র। হ্যাঁ, তাহলে 4টা বাহু থাকলে এখানে কৌণিক বিন্দু কয়টা, 3টা কৌণিক বিন্দু, তাই না, একটা কৌণিক বিন্দু, দুইটা, তিনটা, 4টা কৌণিক বিন্দু। আমাদেরকে যদি বলে এই 4 বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র থেকে তুমি কয়টা ত্রিভুজ গঠন করতে পারবা, তাহলে তুমি যে কামটা করবা, তোমার এখানে 4টা বিন্দু আছে, একটা বিন্দু, দুইটা, তিনটা, 4টা, যতগুলা ওয়েতে ত্রিভুজ হবে আমরা ওইগুলো একটু দেখি। তাইলে একটা হচ্ছে এইটা থেকে এইটা, একটা ত্রিভুজ গঠন করা যাবে, তাই না। আচ্ছা, আমরা একটা নাম দিই, সো এ বি সি ডি, সো এ বি সি ডি, তার মানে তুমি এ বি সি ডি 4টা বিন্দু থেকে তুমি এ বি ডি 3টা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠন করতে পারবা, আবার বিসিডি দিয়া, বিসিডি বিন্দু দিয়া তুমি আরেকটা ত্রিভুজ গঠন করতে পারবা, এই যে বিসিডি দিয়ে একটা ত্রিভুজ হলো। হ্যাঁ,
তারপরে এখানে তুমি এবিসি দিয়ে একটা ত্রিভুজ গঠন করতে পারবা, এই যে এবিসি, হ্যাঁ এবিসি, এই যে এবিসি, এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজ হবে। এডিসি দিয়ে একটা ত্রিভুজ গঠন করতে পারবা, এডিসি দিয়ে একটা ত্রিভুজ গঠন করতে পারবা তুমি, এরকম একটা ত্রিভুজ গঠন করা যাবে। তার মানে চারটা বিন্দু থেকে আমরা তিনটা তিনটা করে বিন্দু নিয়ে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এটা আমরা বিন্যাস না করে সমাবেশ কেন করতেছি? বিন্যাস করলে অসুবিধা কি? তার মানে এখানে অর্ডার কোনো কিছু ম্যাটার করে না। আমি হচ্ছে এ বি আর ডি বিন্দু দিয়ে এই ত্রিভুজটা পাচ্ছি, তাই না? পাচ্ছি। এখন কেউ যদি বলে ভাই আমি হচ্ছে এবিডি নিব না, আমি ডি এবি নিব, তাহলে এই ত্রিভুজটা কি সেম নাকি ভিন্ন কিছু? বিন্দু ও বলে যে আমি ডি এবি নিব, সেম ত্রিভুজ থাকে, তাই না? তার মানে এখানে আমি কোথা থেকে শুরু করছি সেটা ম্যাটার করে না। আমি কি এ থেকে শুরু করছি নাকি ডি থেকে শুরু করছি না বি থেকে শুরু করছি, ম্যাটার করে না আমার। আমি যেমনি নিব ত্রিভুজ এইটাই পাবো। তাহলে এখানে সমাবেশ হবে, জিনিসটা বোঝা গেল কিনা? তাহলে চারটা বিন্দু যদি থাকতো তাহলে আমরা চারটা থেকে তিনটা তিনটা করে নিতাম। ওকে, এখন আমার চারটা তো আমাদের বলা নেই, এখানে আমাদের বলছে কয়টা? আমাদের বলছে এখানে কয়টা বিন্দু বলছে? 12 বাহু বিশিষ্ট একটা সমতলী ক্ষেত্র বলছে। তাহলে বাহু যদি 12টা, কনিক বিন্দু কয়টা থাকবে এখানে? কনিক বিন্দুও 12টা। তার 12টা থেকে আমরা তিনটা 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 করে বিন্দু নিয়ে যে কয়টা ত্রিভুজ হবে সেটাই হবে অ্যান্সার। তার মানে 12C3 হবে আমাদের ত্রিভুজের সংখ্যা। এটা হবে আমাদের ত্রিভুজ সংখ্যা। এরকম এক লাইন মার্কা যত অঙ্ক আছে সবগুলো প্রিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা বাহু যদি বের করতে, আমাদের যদি ত্রিভুজ বের করতে বলে, তাহলে আমরা কনিক বিন্দু যেগুলো দেয়া আছে সেখান থেকে তিনটা 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 করে আমরা বিন্দু নিব। আচ্ছা, এখন ধরো তোমাকে এই চারটা বিন্দু দিল, হ্যাঁ চারটা বললো, এই চারটা বিন্দু থেকে তুমি কয়টা রেখা গঠন করতে পারবা? তো রেখা গঠনের জন্য তুমি কয়টা বিন্দু নিবা বলো তো? রেখা গঠনের জন্য কয়টা কয়টা বিন্দু নিবা? এক্স্যাক্টলি দুটো দুটো বিন্দু নিবা। সো এ বি সি ডি, তুমি হয় নিবে এ বি, বি এ নিল সেম জিনিস, তাই না? সেই জন্য এটা হলো বিন্যাস, এটা হলো সমাবেশ। ওকে, তারপরে আমরা এসি নিতে পারি, আমরা সিডি নিতে পারি, আমরা বিডি নিতে পারি, আমরা বিসি নিতে পারি, আমরা এইডি নিতে পারি। তাহলে আমরা চারটা থেকে দুটো দুটো করে বিন্দু যদি নেই, তাহলে দেখো তো 6 আসে কিনা আসলে? দেখো তো 6 আসছে কিনা, দেখো তো একটু হিসাব করে দেখো 6 আসছে কিনা দেখো। 6 আসছে, আচ্ছা তাহলে 6 আসছে। ওকে, তাহলে চারটা বিন্দু থেকে দুটা দুটা করে যদি বিন্দু নেই, তাহলে আমরা 6টা কি পাচ্ছি? দুটো দুটো বিন্দু নিয়ে রেখা পাচ্ছি। আচ্ছা, এই রেখার মধ্যে কর্ণ কয়টা বলো তো? কর্ণ কয়টা এই রেখাগুলোর মধ্যে? তো 6টার মধ্যে 2টা কর্ণ, কেমনে বের করছো? তুমি বের করছো এই চারটা কৌণিক বিন্দু দিয়ে মোট 6টা রেখা বানানো যায়। সেই 6টা রেখার মধ্যে এই চারটা হলো তার বাহু। চারটা কি? এই চারটা হচ্ছে বাহু। 6টার মধ্যে তাহলে 4 বাহু যদি বিয়োগ করি, তাহলে বাকি যে দুইটা থাকে সেই দুইটা কি? কর্ণ। তাহলে এই 6টা রেখার মধ্যে 4টা হচ্ছে বাহু, দুটো হচ্ছে কর্ণ। তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকো, তো কোশ্চেন হচ্ছে 12 বাহু বিশিষ্ট একটা বহুভুজের কর্ণের সংখ্যা কয়টা? তাহলে তুমি প্রথমে 12C2 যদি দাও, কি আসছে? রেখা আসছে, তাই না? এগুলো কি রেখা। তাহলে এই রেখা থেকে আমরা কত বিয়োগ করলে কর্ণ পাবো? যেহেতু 12টা বাহু আছে, তাহলে বাহুটা কি করব আমরা? 12টা বাহু বিয়োগ করে দিব। তো যাহা থাকবে তাহা হচ্ছে কি? কর্ণ। তো প্রথমে আমরা 12টা কৌণিক বিন্দু থেকে, 12 বাহু বিশিষ্ট যেহেতু বহুভুজ, তাহলে 12টা কৌণিক বিন্দু, 12টা কৌণিক বিন্দু থেকে আমরা দুটো দুটো করে নিলে যতগুলো রেখা সবগুলো রেখা চলে আসলো, সেখান থেকে তার বাহু 12 দাগ দিয়ে দিব, বাদের যাহা থাকবে তাহা হবে তার কর্ণ। ক্লিয়ার? এরকম এক লাইন মার্ক অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস, ব্যাংক, হ্যাঁ যত রকম তোমার এরকম প্রিলিমিনারি টাইপের পরীক্ষা আছে, সব জায়গায় মানে যেগুলো ইনস্ট্যান্ট আনসার করা যায়, এগুলা একদম মানে কোটি কোটি স্টার। এখন আসো, কোন সমতল অবস্থিত 15টি বিন্দুর মধ্যে 5টা বিন্দু সমরেখ, এছাড়া কোনো 3টে বিন্দু সমরেখা নয়, মানে অন্য কোনো বিন্দু সমরেখা নয়, ওই 15টা বিন্দু সংযোজন করে কতগুলো সরল রেখা গঠন করা যায়? ওকে, দেখো তো একটা জিনিস, আমরা এই একটা দুইটা তিনটা, হ্যাঁ আর এখানে ধরো একটা দুইটা তিনটা, হ্যাঁ এই তিনটা বিন্দু থেকে দুটো দুটো নিয়ে কয়টা রেখা অঙ্কন করা যাবে? এই তিনটা থেকে দুটো দুটো করে নিয়ে যদি নিই, এই তিনটা থেকে এই একটা
দুইটা, তিনটা। তো তিনটা থেকে দুটা দুটা করে কয়টা বিন্দু করা যায়, কয়টা রেখা অঙ্কন করা যায়? 3C2। 3C2 মান কত আসছে দেখো তো, 3 আসে কিনা? আসছে 3, আসছে 3, তাই না? তাইলে তিনটা বিন্দু থেকে দুটা দুটা করে নিলে আমার হচ্ছে যে আমরা পাচ্ছি তিনটা। এইখানে আসি তো, তাইলে এইখানে এই তিনটা বিন্দু ধরো, এটা এ, এটা বি, এটা সি। তো আমি এ আর বি জোড়া লাগাইলাম, লাগানোর পরে বি আর সি জোড়া লাগাইলাম। হ্যাঁ, আচ্ছা ধরো এটা এখান দিয়ে আছে, এখান দিয়ে আছে। এখানে কয়টা রেখা পাইছি তাহলে আমরা? এখানে কয়টা রেখা পাইছি? একটা রেখা। তো কেন একটা রেখা পাইলাম এখানে তিনটা বিন্দু দিয়া? ওখানে তো তিনটা রেখা পাইছিলাম, এখানে কেন একটা পাইলাম? কারণ এরা একই সরল রেখায় অবস্থিত, এরা হচ্ছে সমরেখ। এখানে তুমি এ আর সি যদি লাগাই দাও, এ আর সি লাগাই দেওয়ার পরে তোমরা একে একটা হয়ে যাবে, তোমার এখন এখানে আলাদা করতে পারবে না, তাই না? পুরোটা একটা হয়ে গেছে, কিন্তু এখানে তো আলাদা আলাদা, এই এ, এটা বি, এটা সি, এখানে আলাদা আলাদা। তাহলে এইখানে যে কথাটা বলছে যে পাঁচটা বিন্দু সমরেখ বলছে, সে পাঁচটা বিন্দু দিয়ে আসলে কয়টা রেখা পাওয়া যাবে? সে পাঁচটা বিন্দু দিয়ে আসলে একটা রেখা পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা হিসাব নিকেশে আসি। বলছে 15টা বিন্দু দিয়ে আমাদেরকে রেখা বানানোর জন্য। তাহলে 15টা থেকে কয়টা কয়টা বিন্দু নিব? আমরা 15টা থেকে দুটা দুটা করে বিন্দু নিলাম, এতগুলো রেখা আমরা পেলাম। এখন এই 15টা বিন্দুর মধ্যে পাঁচটা আছে নাকি নাই? এই পাঁচটা আছে, এই পাঁচটা আছে, তাই না? এই পাঁচটা দিয়ে আসলে কয়টা রেখা উৎপন্ন হবে? এখানে এই হিসাব নিকেশের মধ্যে এই 5C2 কিন্তু ঢুকে গেছে, কিন্তু 5C2 সঙ্গে রেখা তো আমরা পাবো না। তাহলে এই 5C2 কে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কয়টা রেখা পাবো? মাত্র একটা রেখা পাবো। তাহলে আমরা এই 15টা বিন্দুর মধ্যে পাঁচটা বিন্দু আছে কিন্তু, তাহলে প্রথমে 15C2 দিলে আমাদের টোটাল রেখাটা চলে আসলো, কিন্তু সেখানের মধ্যে কিন্তু এই পাঁচটা বিন্দু কিন্তু হিসাবের মধ্যে কি ঢুকে গেছে। তো সেই পাঁচটা বিন্দু দিয়ে কয়টা রেখা হিসাব করতেছে? ধরো আমার এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে এখন তুমি আমাকে বলছো ভাই এটা ক্যালকুলেট করে দেন, আমি তোমাকে বললাম 15C2। না, আমি কি করছি ভুল করে কিন্তু ওই পাঁচটা দিয়েও কিন্তু হিসাব করে ফেলছি, 5C2 সংখ্যা কিন্তু আমি হিসাব করে ফেলছি, বাট 5C2 সংখ্যা কি পাওয়া যাবে না, তাহলে সেটাকে বিয়োগ করে দিতে হবে। কয়টা পাওয়া যাবে? মাত্র একটা পাওয়া যাবে, তাহলে সেটা এক যোগ করে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তৃপ্তি, বুঝতে পারছো কিনা? একটা তো পাওয়া যাবে, ওটা তো একটা তো পাবা, তুমি ওটা যোগ করবা না, তুমি সবগুলোকে বাদ দিবা নাকি? 5C2 মানে তো সবগুলো বাদ দিয়ে দিছো, ওই পাঁচটা দিয়ে তুমি দুইটা দুইটা করে নিয়ে যা পাইছিল সব বাদ দিবা, তুমি একটা পাবা শেষ পর্যন্ত। ধরো এখানে, ধরো এখানে যদি আমি যদি করি, তাহলে এই যে এ বি বি সি, হ্যাঁ, আমি এখানের মধ্যে যেগুলো পাচ্ছি সবগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এখানের মধ্যে, তাহলে আলটিমেট একটা তো পাচ্ছি আমি। হ্যাঁ, 10C2+1 না, 10C2+1 করা যায় না। কেন করা যায় না বলি, কারণ ওই পাঁচটা নিজেদের মধ্যে না রেখা উৎপন্ন করতে পারতেছে না, অন্যদের সাথে তো পারতেছে। বুঝছো কি ভুল? ওই পাঁচটা বিন্দু অন্যদের সাথে তো পারতেছে। ধরো আমি বিষয়টা তোমাকে একটা, ধরো মানে এই তিনটে বিন্দু হলো সমরেখ, হ্যাঁ, আর এখানে ধরো বাকি বিন্দু একটা এখানে, একটা এখানে, ধরো একটা এখানে। এখন এটার সাথে এটা রেখা উৎপন্ন করতে পারতেছে, এর সাথে সে পারতেছে, হ্যাঁ, এর সাথে সে পারতেছে, আবার ও ওর সাথে পারতেছে, ওর সাথে পারতেছে, ওর সাথে পারতেছে, হ্যাঁ। কিন্তু তারা নিজেদের মধ্যে কয়টা রেখা উৎপন্ন করে? তাদের নিজেদের মধ্যে রেখা উৎপন্ন করে কয়টা? কয়টা উৎপন্ন করে? একটা। এই বুঝতে পারছো? ওকে, তাহলে ওই পাঁচটা বিন্দু তাদের নিজেদের মধ্যে আমরা যে 5C2 সংখ্যা যদি ধরি, তার মানে তো আমি এগুলো তোমার হচ্ছে রেখা হিসেব করছি আলাদা আলাদা, এগুলো তো পাওয়া যাবে না, এগুলো তো আমাদের কি পাওয়া যাবে না, এগুলো বাদ। একটা পাওয়া যাবে, সেটা 81 একটা যোগ করছি আমি। আচ্ছা, ধরো আমাদেরকে যদি বলা হয় যে একটা ত্রিভুজের এই বাহু হচ্ছে, ধরো তোমার হচ্ছে যে বললো 10 সেন্টিমিটার, আর একটা বাহু দিল 5 সেন্টিমিটার, আর একটা বাহু দিল, না, 11C2 এরকম লেখা যাবে না নূর, এরকম লেখা যাবে না। কারণ ওই বিন্দুগুলো তো শুধু নিজেদের মধ্যে রেখা উৎপন্ন করতেছে না, অন্যদের সাথে তারা রেখা উৎপন্ন করতেছে, তাহলে ওদের কাউন্ট করতে হবে না, শুধু নিজেদের মধ্যে 5C2 সেটা আমরা বাদ দিতে হবে। আর একটা রেখা ধরো 1 সেন্টিমিটার। এখন আমাকে বলো এই তিনটা রেখা দিয়ে যেই ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল কত? যে পারবা তার জন্য রয়েছে 5,000 টাকা বিকাশ। একটা রেখা একটা 10 সেন্টিমিটার, হ্যাঁ, আর বাকিটা 5 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার, এটা দিয়া তোমার সেই উৎপন্ন হবে তার ক্ষেত্রফল বাই করো। হ্যাঁ, তুমি 5,000 টাকা দিবেন নাকি? এটা ক্ষমা হলে তো অবশ্যই দিতেন না, তাই না? হ্যাঁ,
আচ্ছা, এখন কেন এটা পসিবল না? কারণ তোমার হচ্ছে যে ত্রিভুজের যেই কোনো আমরা ত্রিভুজের যেই কোনো দুই বাহু যদি যোগ করি, সেটা অবশ্যই 3 নম্বর বাহু চেয়ে বৃহত্তর হইতে হবে, নাহলে সেটা ত্রিভুজ তো হবে না। তাহলে এই 5 আর এই 1 যদি যোগ করি তাহলে 6, এটা তো 3 নম্বর চেয়ে ছোট হয়ে গেছে, তার মানে এইটা দিয়ে আমরা কোনো ত্রিভুজ কি পাবো না। এটা কোনো ত্রিভুজ পাবো না, রাশমি অবস্থা পুরস্কারের এমন শুনে বুঝে বলছে পসিবল না। ওকে, সো তাহলে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার দীর্ঘ 7টা সরল রেখাতে কয়টা চতুর্ভুজ পাওয়া যাবে? তাহলে এইখানের মধ্যে আমাদের এই মোট 7টা রেখা আছে, যারা 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার দীর্ঘ। তাহলে 7টা রেখা থেকে আমরা চারটা চারটা করে যদি নেই, তাহলে আমরা চতুর্ভুজ পাবো। চতুর্ভুজের সংখ্যা হবে 7টা রেখা থেকে চারটা চারটা করে রেখা নিলাম, 7C4। ওই 7টা থেকে চারটা চারটা করে যখন নিছি, তখন আমরা কিছু মান ঢুকে গেছে এরকম, যে প্রথমটা 1, পরেরটা 2, পরেরটা 3, তারপরটা 6, এই জোড়াটা ঢুকছে। তারপরে প্রথমটা 1 2 3, শেষটা 7, এরকম ঢুকছে। তারপরে প্রথমটা 1, পরেরটা 2, তারপরটা 4, তারপরটা 7, এরকম ঢুকছে। হ্যাঁ, এইখানে দেখি তো প্রথম তিনটা যোগফল কত, সেটা সমান, এটা কোন চতুর্ভুজ? এটা হবে না। এখানে প্রথম তিনটা যোগফল, তার নাম্বারটা হচ্ছে ছোট, এটা চতুর্ভুজ হবে না। এখানে প্রথম তিনটা যোগফল, তার নাম্বারটা সমান, এই চতুর্ভুজ হবে না। এই ধরনের আর কোন তোমার এরকম জোর জোর থাকবে কিনা আর পসিবল? আর এই তিনটাই পসিবল, এই তিন ক্ষেত্রে কোনো তোমার চতুর্ভুজ হবে না, বাকি সব ক্ষেত্রে হবে। তার মানে তুমি 7C4 এর যে মান, সেখান থেকে তুমি এই 3 কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে তোমার নির্ণয় চতুর্ভুজের সংখ্যা পাওয়া যাবে। আসলে একটু চিন্তা করলেই বের হয়ে যাবে, এটা খুব বেশি ঝামেলা না, আসলে একটু চিন্তা করলে বের হয়ে যাবে। হুম, তাইলে এখন যে নিয়মটা করাইলাম, হুম, আচ্ছা তৃপ্তি, এইখানে আমাকে 7টা রেখা দিয়ে দিছে, কারো দৈর্ঘ্য 1, কারো দৈর্ঘ্য 2, কারো দৈর্ঘ্য 3, কারো 7, এরকম দিয়ে দিছে। 7টা রেখা থেকে চারটা চারটা করে যদি রেখা নেই, তাহলে আমরা চতুর্ভুজ গঠন করতে পারবো। হ্যাঁ, ধরো একটা রেখা বলছে 1 সেন্টিমিটার, একটা 2, হ্যাঁ, একটা 3, একটা 4, এরকম বলছে। হ্যাঁ, তো আমি হচ্ছে যে তোমার একটা 7 নিলাম, একটা 6 নিলাম, হ্যাঁ, তারপরে একটা তোমার 5 নিলাম, একটা এখানে আরেকটা নিলাম, এরকম আমরা চতুর্ভুজ গঠন করতে পারবো। 7টা থেকে চারটা চারটা করে নিব। হ্যাঁ, 7টা থেকে চারটা চারটা করে যে নিছি, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যে করলাম, এখানে তো এরাও ঢুকে গেছে, যে প্রথম তিনটা 1 2 3, পরেরটা 6, হিসাবে আসছে না? এই হিসাবের ভিতরে আছে কিনা? আছে। কিন্তু এর ক্ষেত্রে কি চতুর্ভুজ পাবো? পাবো না। কেন পাবো না? কারণ এই তিনজনের যোগফল এর সমান, চতুর্ভুজ পাওয়া যাবে না। এই চারটাও তো এই হিসাবের ভিতরে ঢুকে গেছে, গেছে না? গেছে। এখানে কোনো চতুর্ভুজ পাওয়া যাবে না। এই যে 3 আছে না, এই যে 3 সেন্টিমিটার, তারপর 1 2 4 7, এই ক্ষেত্রেও আমরা চতুর্ভুজ পাবো না আমরা। কেননা প্রথম তিনজনের যোগফল শেষ জনের সমান। এই 3 ক্ষেত্রে আমরা পাবো না, বাকি সব ক্ষেত্রে পাবো। যেগুলো পাবো না তা বের করবো কিভাবে? ওই যে মুমতাহিন, আমরা বের করবো কিভাবে? যে প্রথম তিনজনের যোগফল, প্রথম তিনজনের যোগফল যদি চতুর্থ জনের সমান হয়, তাও পাবো না, তার চেয়ে ছোট হইলে পাবো না। অবশ্যই প্রথম তিনজনের যোগফল 4 নম্বরের জন্য চেয়ে বড় হইতে হবে। হ্যাঁ, তুমি তখন আলাদা হিসেব করবে এভাবে। কোনটা? -3? কই -3 কই আছে এখানের মধ্যে? ও, এই তিনটা রেখা বাদ দিতে হবে। তাহলে এখানের মধ্যে এই তিনটা চতুর্ভুজ বাদ দেওয়া লাগবে। তাহলে এইটাও পাবো না, এটাও পাবো না, এটাও পাবো না। বাট 7C4 এর মধ্যে তো আমি তো এদের হিসাব করছি। এই 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এই চতুর্ভুজগুলো হিসাবটা করছিলাম আমি। তাহলে এগুলো তো কাউন্ট করা যাবে না, এর এই চতুর্ভুজ কাউন্ট হবে না, ও কাউন্ট হবে না, ও কাউন্ট হবে না, তো তিনজন কাউন্ট হবে না। বাকি সবই পাবো, বাকি সবই পাবো। 7C4 এর মধ্যে মান কত হয়? বাকি সবই পাবো তোমার। তো বাকি তুমি কত পাবে, তাই তো? সো তুমি ধরো এখানের মধ্যে সে 1 3 4 5, তারপর ধরো 1 3 4 6, 1 3 4 7, তারপর ধরো তোমার 2 3 4 5, হ্যাঁ, 2 3 4 6, এরকম ভাই আরো 32টা পাবে। ঠিক আছে, এই সবগুলো পাইবা। বুঝতে পারছো? তুমি দেখো এগুলো সবগুলো অবশ্যই কি প্রথম তিনটা যোগফল শেষটা হচ্ছে অবশ্যই কি হইতে হবে? বড় হইতে হবে। বুঝতে পারছো? সাতের জায়গা, আচ্ছা ওকে। তাহলে ধরো এখানের মধ্যে আমাদের সে 7 থাকলো না, তাহলে এখানে হচ্ছে তোমার থাকলো এখানের মধ্যে 8।
8 থাকলো এখানের মধ্যে। তাহলে তুমি এখানে হিসেব করে দেখবা যে তুমি কোনটা কোনটা বাদ যাবে। 8 যদি থাকে তাহলে কয়টা বাদ যাবে আমরা দেখি। 8 যদি থাকে তাহলে তোমার হচ্ছে যে 1 2 3 8 এটা বাদ। তারপরে 1 2, তারপর তোমার হচ্ছে যে 4 8 এটা বাদ। 1 2, তারপর হচ্ছে তোমার 4, ও না এটা বাদ দিছি একবার। হ্যাঁ, 1 2 5 8 এটা বাদ। হ্যাঁ, আর আর কে বাদ যায়? আর কোনো বাদ যায়? 1 2 5 আর কে বাদ যায় কিনা? আর কে বাদ যাবে? সো 1 2 6 যদি নাও না এটা হবে। হুম, তারপরে হুম এই তিনটা বাদ। তুমি কিন্তু দেখবা কি কয়টা দেখলে তুমি পেয়ে যাবে। তুমি অত কঠিন না, তুমি কয়টা দেখলে পেয়ে যাবা। 1 3 4 8 আছে, 1 3 4 8 1 3, হ্যাঁ 1 3 4 8 ভেরি গুড, 1 3 4 8 হ্যাঁ এটা পাওয়া যাবে না। রাইট, 1 3 4 8 পাওয়া যাবে না। হ্যাঁ, তাসলিমা খুব সুন্দর কথা বলছে, 1 3 4 8 পাওয়া যাবে না। এই চারটাই হবে। 1 2 3 6, 1 2 3 6, 1 2 3 6, ও 1 2 3 6 তো হ্যাঁ, ওরা আরো অনেকগুলো বেরিয়েছে আসলে। হ্যাঁ 1 2 3 6, হ্যাঁ এটা পাওয়া যাবে না, কারণ এখানে 3 2 5 একে 6, 1 2 3 6 পাওয়া যাবে না। আর আর আছে এরকম? কে বলছে এটা? মেজবান বলছিল। আচ্ছা আর আছে নাকি এরকম? আর পাওয়া যাবে না এরকম আছে? এরকম একটু জাস্ট একটু ব্রেনস্টর্মিং করতে হবে আর কি। আর হয় কিনা এরকম? তো আর হয় না মনে হয়। এবার এবার বুঝা গেল এবার? এইভাবে বের করা তো অনেক কঠিন ও সময় লাগে। হ্যাঁ, খুব বেশি সময় যে লাগবে বেশি বেশি এরকম না। 40 সেকেন্ডের মতো সময় লাগবে এটা করতে। 40 সেকেন্ড লাগবে তোমার এটা বের করতে ইনস্ট্যান্টলি। হ্যাঁ, 40 সেকেন্ডের বেশি লাগবে না। ওকে, গোল্লা দিয়ে চলে যাবে। হ্যাঁ, রেওয়াকে একটা সুন্দর আনসার দিয়ে গোল্লা দিয়া চলে যাবো। আচ্ছা নূর বলছে এটা রিপিট করতে। নূর তুমি যদি এগুলো রিপিট করে যদি তুমি বুঝো, যদি মনে হয় তুমি রিপিট করলে বুঝবা, তাহলে তুমি অবশ্যই সেটা রেকর্ডিং আবার দেখে নিবে প্রয়োজনে। আবার 100 বার রেকর্ড দেখবা। এখানে বলছি আমাকে 15টা বিন্দু দিয়ে দিচ্ছে, এই 5টা আবার সময় রেখো। তো 15টা বিন্দু দিয়ে আমি নিঃসন্দেহে 15 C2 সংখ্যক রেখা পাই যাবো। হ্যাঁ, এখন এই যে হিসাবটা করলাম 15 C2, এর ভিতরে তো 5টা বিন্দুর আমি ক্যালকুলেট করছি। কি ক্যালকুলেট করছি? ওই 5টা বিন্দু দিয়েও দুটো দুটো করে আমরা রেখা পাবো, সেটাও ক্যালকুলেট করছি আসলে, কিন্তু সেটা আসলে পাবো না আমরা। তাহলে সেটাও সেটা কি করে দিতে হবে, এটা পাবো না আমরা এই কাউন্টের ভিতরে। তা ম্যানেজ করে দিতে হবে। কয়টা বোম? একটা বোম, সে একটা যোগ করে দিলাম। নুরে এবার বুঝতে পারছো? আচ্ছা ভাই কি বুঝতে পারছো কিনা সেটা বলো। জোর করে বোঝার দরকার নাই, বুঝতে পারছো কিনা। নাহলে পরে তুমি আমাকে যদি বলো ভাই আমি এটা বুঝি নাই, তাহলে আমি তোমাকে বলতে পারবো। তুমি যদি বলো যে ভাই আমি ওইটা বুঝি নাই, তখন আমার পক্ষে এটা গেস করা ইজি হবে যে তুমি কোনটা বুঝতেছো না, আমি তখন তোমাকে ওইভাবে গাইড করতে পারবো। আচ্ছা, তো এখন আসো তোমার তার মানে এই যে আমরা টাইপ যেগুলো করলাম এগুলো হচ্ছে প্রিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো এক লাইনে করা যায়। ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো। হ্যাঁ, ব্যাংক বুং যা আছে সবগুলো এই এক লাইনে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমাদের এখানে একজন বিখ্যাত ভদ্রলোক, তার নাম হলো ওয়ালেস সোয়েঙ্কা। কোন দেশে জানো কিনা সে? কোন দেশে সে জানো? জানো ইংরেজি সাহিত্যের মধ্যে পড়ছো না? আফ্রিকান। আফ্রিকা তো অবশ্যই। আফ্রিকার কোন দেশে? দেশ আছে না নাইজেরিয়া। নাইজেরিয়ান। উনি কথা বলছে যে নো ওয়ান ইজ রিচ এনাফ টু বাই এ স্টারডে। হ্যাঁ, তো তোমার যত টাকা পয়সা থাকুক না কেন তুমি কখনোই স্টারডে কিনতে পারবে না। হ্যাঁ, এখন তুমি এতদিন পড়ি নাই ভাই, এতদিন হেলা ফেলা সময় কাটাইছি, ওই করে সে করছি, তাহলে তুমি ওগুলো নিয়ে আফসোস করে কি হবে না, কোনো লাভ হবে না। যেটা চলে গেছে যেটা চলে গেছে, ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ হবে না। তুমি আজকের দিনটাই ভালো করে তুমি কাজে লাগাইতে পারো। আজকের দিন যদি তুমি কাজে লাগাও তোমার উইল বি ইয়োর্স। ওকে, আগে কি করছো না করছো সেটা চিন্তা করে লাভ নাই। সো আমরা অ্যাকচুয়ালি জিনিস থেকে যদি প্রত্যেকবার আসল জিনিস নিই তাহলে সূত্রটা হলো এনসিআর
এখন আসো আমরা কিছু তোমার এটা অবশ্য আমরা এটা আমরা অঙ্গ করবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। হুম, জিনিসটা বোঝাই বলি। আগে এই ফন্ট গুলো একটু চেঞ্জ করে লই। সূত্র যাওয়ার আগে আগে আমি তোমাকে মূল ঘটনাটা বলি। হ্যাঁ, ধরো তোমার আমরা ছোটবেলায় তোমার যখন খেলতাম, কয় সাব ভাগ করে খেলা। সাব ভাগ মানে হচ্ছে তোমার দল ভাগ করে খেলা। হ্যাঁ, তো ধরো 12 জন, তো 6 জন 6 জন করে ভাগ করতাম। ভাগ করে তখন আমরা বিভিন্ন খেলতাম, ক্রিকেট, ফুটবল এবং খেলা খেলতাম বিভিন্ন দল ভাগ করে। তো যদি এন সংখ্যক যদি কোনো ব্যক্তি থাকে যাদেরকে পি সংখ্যক দলে বা গ্রুপে ভাগ করা যাবে, হ্যাঁ, এরকম যদি হয় এবং প্রতি ভাগে বস্তুর সংখ্যা বা ব্যক্তির সংখ্যা যদি হয় এক্স, তখন তুমি কতগুলো ভাবে দল গঠন করা যাবে সেটার জন্য একটা সূত্র আছে। হ্যাঁ, সো বিন্যাস সমাবেশের মধ্যে আমাদের আহ এটা নতুন সূত্রটা, আমরা একটু সূত্রটা কি একটু দেখি। সো ধরো আমাদের 12 জন ব্যক্তি আছে। হ্যাঁ, 12 জন ব্যক্তি থেকে তুমি দুটা দল গঠন করবা। কয়টা দল? দুটা দল। তাহলে দুটা দল যদি গঠন করো, তাহলে প্রত্যেকটা দলে কতজন প্লেয়ার থাকবে? প্লেয়ার থাকবে কয়জন? প্লেয়ার থাকবে 6 জন প্লেয়ার থাকবে। রাইট, 6 জন প্লেয়ার থাকবে। সো কতগুলো উপায়ে এখানের মধ্যে তুমি ভাগ করতে পারবা, তার জন্য সূত্রটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই যতগুলা দল তত ফ্যাক্টোরিয়াল ইনটু তোমার প্রতি দলে খেলোয়াড়ের বা ব্যক্তির সংখ্যা ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার এপি। এই পি হচ্ছে আসলে এখানে এমন হবে না, পি হবে এখানের মধ্যে টু দি পাওয়ার। সো নাম্বার 1 সূত্র এটা। ওকে, নাম্বার 2 আসো। তো যদি এরকম হয়, তাস খেলছো কারা কারা এখানের মধ্যে? তোমরা তাস খেলছো কিনা? তাস খেলছো কারা কারা? হাত তুলো তো। কারা তাস খেলছো? হ্যাঁ, তাস খেলছো। তো তাস কয়টা থাকে? তাস থাকে কয়টা? তাস থাকে 52টা। ওকে, তাস থাকে 52টা তাস থাকে। সো কজন খেলি আমরা ইউজুয়ালি? কজন খেলি আমরা? 4 জন, তাই না? ইউজুয়ালি 4 জন খেলি। তাহলে 12টা তাস আমরা পি সংখ্যক ব্যক্তির মধ্যে যদি বন্টন করে দেই, এই যে ব্যক্তির মধ্যে 1 কোটি স্টার দাও, ব্যক্তির মধ্যে কোটি কোটি স্টার, এখানে হলো ব্যক্তি, এখানে হচ্ছে ব্যক্তি, ব্যক্তি কোটি কোটি স্টার দাও। আর এখানে ছিল দল বা গ্রুপ, এখানে কোটি কোটি স্টার দাও, এই দল বা গ্রুপ, এটা হচ্ছে দল বা গ্রুপ, এখানের মধ্যে হচ্ছে ব্যক্তি। তাহলে 52 খান তাস 4 জন ব্যক্তির মধ্যে যদি বন্টন করে দেই, তাইলে প্রতিভাগ বস্তুর সঙ্গে কয়টা পড়বে? 13টা পড়বে, তাই না? কত বই ভাগ করতে পারো? সূত্রটা হচ্ছে আগেরটার মতোই। সো ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই প্রতি ভাগে কয়টা পাবে টু দি পাওয়ার, তুমি কজনের মধ্যে ভাগ করে দিয়েছো পি। তাহলে দেখো যেখানে দল আছে সেখানে একটা পি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আছে, কিন্তু যেখানে দল নাই ব্যক্তি সেখানে কোনো পি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ নাই। শুধু এটা মনে রাখলেই হবে। যেহেতু এটা থেকে 40 বিশেষ একটা প্রশ্ন আসে, তার মানে এই নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এটা মনে রাখবা যে ব্যক্তির মধ্যে এখানে কোনো পি দ্বারা আবার ভাগ নাই, আর দলের মধ্যে এখানে আর একটা পি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আছে। ওকে, তো চলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করলে আমাদের তখন বুঝতে সুবিধা হবে। তাহলে 6টা খেলোয়াড়ের সমান সংখ্যক দুইটা দল, দুইটা দল। তাহলে বলো এই দুইটা দল আসছে সূত্রের মধ্যে পি ফ্যাক্টোরিয়াল ভাগ হবে নাকি হবে না? তাহলে 6 জন খেলোয়াড়, দল হচ্ছে কয়টা? দুইটা। তাহলে প্রতি দলে কতজন? প্রতি দলে কতজন হবে? ভাগ হবে, প্রতি দলে কতজন হবে? 3 জন হবে, তাই না? ওকে, তাহলে কয়বার দল গঠন করা যাবে? দেখো ফ্যাক্টোরিয়াল 6, হ্যাঁ, ডিভাইডেড বাই প্রতি দলে কয়জন? 3 জন। তাহলে টু দি পাওয়ার দল সংখ্যা আবার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। যদি সূত্রটা কেন প্লেস করলাম?
এটা তোমরা করো। 8 জন শিক্ষার্থীকে কত ভাবে বস্তু কোনটা? না না না, বস্তু হলে তো পি ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ নাই আর। হ্যাঁ, এই যে গ্রুপ হলে ভাগ আছে। হ্যাঁ, বস্তু হলে ভাগ নাই, মানে ব্যক্তির মধ্যে আর কি। বস্তু না, ব্যক্তি থাকলে ভাগ হবে না, দল থাকলে ভাগ হবে। ব্যক্তি বস্তুর সঙ্গে দুই জায়গায় হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 8 জন শিক্ষার্থীদের কয় ভাবে সমান গ্রুপে ভাগ করতে পারবা, এটা করলে ক্লিয়ার হয়ে যাবে। সবাই করো এটা, এটা করলে ক্লিয়ার হয়ে যাবে। সবাই করো। আচ্ছা, তো আমরা যারা করতে পারি না তাদের জন্য আমরা দেখি। 8 জন শিক্ষার্থীকে গ্রুপ হলে দুইটা, তাহলে প্রতি গ্রুপে কতজন হবে? 4 জন হবে প্রতি গ্রুপে। প্রতি গ্রুপে যদি 4 জন হয়, সূত্রটা হচ্ছে আমরা 8 জন শিক্ষার্থী ফ্যাক্টরিয়াল 8, প্রতি গ্রুপ হলো 4 জন ফ্যাক্টরিয়াল 4, টু দি পাওয়ার যতগুলা গ্রুপ এখান দিয়ে পাওয়ার, এখান দিয়ে আবার টু ফ্যাক্টরিয়াল ভাগ হবে। ওকে, তাহলে এই হলো আমাদের কয় ভাগ গ্রুপ করা যায়। এবার আসি আমরা, আচ্ছা তাসেরটা তাহলে আমরা আসি। ওই তাস কই গেল? আচ্ছা, তাস মনে চলে গেছে এখান থেকে। তাসের দেখি 52খানা তাসকে 4 জন ব্যক্তির মধ্যে 52খানা, আচ্ছা তুমি হচ্ছে যে 8কে 4 ধরে করছো, আচ্ছা সরি। 52খানা তাসকে 4 জন ব্যক্তির মধ্যে সমানভাবে বন্টন করা যাবে কত উপায়ে? তাহলে তাস হচ্ছে 52খানা, তাস হচ্ছে 52, ব্যক্তি হচ্ছে 4 জন, প্রতি ব্যক্তি পাবে 13টা। কয়টা উপায়ে ভাগ করা যাবে? তাহলে উপরে হবে ফ্যাক্টরিয়াল 52, প্রতি জন পাবে 13টা করে, তাহলে টু দি পাওয়ার 4 জন ব্যক্তি। এখন এখানে বলো, এখানে ভাগ ফ্যাক্টরিয়াল 4 হবে নাকি হবে না? এখানে ভাগ ফ্যাক্টরিয়াল 4 হবে কি হবে না? এখানের মধ্যে হবে না, ব্যক্তি থাকলে হবে না। ওকে, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো ছোটবেলায় তাস খাওয়ার জন্য মার খেয়েছো নি তোমরা? তাস খেলার জন্য মার খাও না কেউ? তাস মার খাও নাই? আচ্ছা, তাস খেলা একটা ক্রিমিনাল অফেন্স টাইপের ঘটনা, তাই না? তো তাস খেলা হচ্ছে যে হুম, ও আয়শা, সূত্রটা এই যে এখান থেকে আমি বলি। এন সংখ্যক বস্তু যদি থাকে, আচ্ছা এটা কিন্তু ইনটু না, এটা হলো পাওয়ার, টু দি পাওয়ার। আমার এখানে এখানে আছে, আমি এটা পরে কারেক্ট করে নিবি, টু দি পাওয়ার পি। হ্যাঁ, টু দি পাওয়ার পি। সূত্রটা হচ্ছে এন সংখ্যক বস্তুকে পি সংখ্যক ব্যক্তির মধ্যে ভাগ করে দিলে, যদি ভাগের সংখ্যা যদি এক্স হয়, হ্যাঁ, তাহলে উপায়টা হচ্ছে ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই প্রতি ব্যক্তির ভাগে যতটুকু পড়বে তত ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার ততটা ব্যক্তি। হ্যাঁ, এখন এই সূত্রটা কিন্তু আগেরটার মধ্যে সেম ছিল কিন্তু। আচ্ছা, এটাও কিন্তু টু দি পাওয়ার এখান দিয়া, এখানে কিন্তু এন ফ্যাক্টরিয়াল এবং এক্স ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার পি আছে। আর গ্রুপের ক্ষেত্রে শুধু এক্সট্রা করে এখানের মধ্যে একটা ফ্যাক্টরিয়াল পি আছে এখানের মধ্যে। কাজে এসে বুঝতে পারছো? এই সূত্রটা একটু তোমার খেয়াল রাখতে হবে যে কোনটার মধ্যে কি পড়তেছে। তো চলো এবার আমরা একটু তোমার কর্ম অর্জন করি। হ্যাঁ, তো বললো 10 জন ব্যক্তি নিজেদের মধ্যে কয়ভাবে কর্ম অর্জন করতে পারে। হ্যাঁ, সো আমাকে একটু বলো, এই কর্ম অর্জনটা এতক্ষণ আমরা সমাবেশ অঙ্গ করতেছি, সো সবাই ভাবতেছো আমরা তো ভাই সমাবেশ ছাড়া অন্য কোনো কিছু হবে না, তাই না? এখানে সমাবেশ ছাড়া অন্য কোনো কিছু হবে না। এটা বলো তো এবার, কর্ম অর্জন কি বিন্যাস নাকি সমাবেশ? কর্ম অর্জনটা কি বিন্যাস নাকি সমাবেশ? হ্যাঁ, আচ্ছা, তো কর্ম অর্জন সমাবেশ, রাইট। কেন? কারণ ধরো তোমার হচ্ছে যে এখানে আমরা কর্মদ্বয়ের মধ্যে আমাদের কোনো কি নাই, কোনো এখানে কোনো সিকোয়েন্স এখানে আমাদের হওয়া লাগবে না। হ্যাঁ, ওকে, সো ও যদি হয় নাফিসা, আর ও যদি হয় ধরো তোমার হচ্ছে যে গোলাম ফারুক, তাইলে এখন গোলাম ফারুক আগে হাত বাড়ানো না নাফিসা আগে হাত বাড়ালে সেটা কোনো কিছু ম্যাটার করে না।
ওরা যে আগে দিবে দেখুন, এর কোনো ব্যাপার নাই এখানের মধ্যে। হ্যান্ডশেক কিন্তু তোমার একটাই কাউন্ট হবে, রাইট? হ্যান্ডশেক করতে আমরা কজন করে ব্যক্তি লাগবে? কজন ব্যক্তি লাগবে? 2 জন, রাইট। তাহলে 10 জন থেকে 2 জন করে নিয়ে সমাবেশ করলে যা হবে তাই হবে কি? করমর্দনের সংখ্যা। এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট পিলির জন্য, যেহেতু এগুলো এক লাইনে বের করা যায়। তো 10C2 হবে এখানে করমর্দনের সংখ্যা। মারাত্মক ইম্পর্টেন্ট পিলির জন্য এগুলা। কত আসছে 10C2 মান? 10C2 মান কত আসছে? 45, রাইট। 10C2 সমান আসছে 45। এখন যদি করমর্দনের সংখ্যা দিয়ে দিল, এখন বলছো ওই সময় কয়জন লোক উপস্থিত ছিল। হ্যাঁ, করমর্দনের সংখ্যা দিয়ে দিল তোমাকে, তার মানে করমর্দন হচ্ছে NC2, এন সংখ্যক থেকে। করমর্দনের সংখ্যা বলছে 55। কত C2 এর মান তোমার 55 হবে? কত C2 এর মান 55 হয়? একটু বের করলা। 10C2 এর মান হচ্ছে 45। কত C2 এর মান 55 হয়? 110 C2। এই মাইক্রোফোন অফ করে দাও। তুমি কি গোপন কথা বলছো আমরা শুনতেছি। সো ওকে, সো আমরা যদি 11C2 করি তাহলে আমরা কি 55 মান 55 পাই। ওকে, তাহলে এন এর মান কত? তাহলে কত লোক, কতজন ছিল? 11 জন লোক ছিল। আচ্ছা, আসো ব্যান্ডের বর্ণ পুরুষ মহিলাটা পরে, আমরা আগে একটা গুরুত্বপূর্ণ করি। আচ্ছা, কি বের করলা? অপশন টেস্ট না তো। এখানের মধ্যে আমাদের বলছে লোক আসলে কয়জন। হ্যাঁ, তো লোক হলো এন সংখ্যক। হ্যাঁ, আমরা জানি না লোক কয়জন, তার মানে 2 জন করে নিলে 55 হয়। NC2 সমান নিলে 55 হয়। এন এর মান কত? তাহলে তুমি বের করো কত C2 এর মান 55, সেটা বাইর করো। হিসাব করে দিচ্ছি তুমি। আচ্ছা, আমি প্রথমে তোমাকে আগে 11C2 সমান ফ্যাক্টরিয়াল 11 ভাগ 11 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে কত হয়? ফ্যাক্টরিয়াল 11 ডিভাইডেড বাই 9 ফ্যাক্টরিয়াল এবং 2 ফ্যাক্টরিয়াল কত হয় দেখো। কত হলো এখানে? 55 হচ্ছে, তাই না? 11C2 সমান 55। তো প্রথমে 11C2 মান বের করো না। 11C2 সমান কত দেখো না। তুমি কবে আপনি 11 এখানে কেন কেন করছেন 11? আপনি তো তুমি করো 5 5 5P2 6P, সরি 5C2 6C2 7C2 করে করে আসো। করে করে বের করতে হবে, অবশ্যই করে করে বের করতে হবে। এখন করে করে মানে বের করা ছাড়াও করা যাবে, কিন্তু সেটা করে আরো বেশি টাইম লাগবে। সেটা জিনিসে দেখাই, অরিজিনাল সিস্টেমটা হচ্ছে এরকম। এ হচ্ছে NC2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 55। হ্যাঁ, তো মূল সিস্টেমটা যদি তুমি যদি করো তোমার অনেক বেশি টাইম লেগে যাবে। সো তুমি বুঝতেছো এটা হচ্ছে তোমার ফ্যাক্টরিয়াল n। হ্যাঁ, এটা হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু 55। ওকে, তো n ফ্যাক্টরকে লেখা যাবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। নিচে আছে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, আর আছে এখানের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল মানে 2। হ্যাঁ, এটাই বুঝতে পারছো? n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 এরকম একদম কত পর্যন্ত যেতে পারবা? 1 পর্যন্ত তুমি চলে যাবে। হ্যাঁ, তাহলে আমি n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম এখানের মধ্যে। n মাইনাস 1 আসলাম, n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম। কেন লিখছি এটা? কাটাকাটি যাওয়ার জন্য। ঠিক আছে, কাটাকাটি গেলাম। কত আসলো আমাদের? n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 55। তাহলে কি আসলো এখানের মধ্যে? কোনাকুনি গুণ করলে n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু আসলো 110। তাহলে আসলো n স্কোয়ার মাইনাস n মাইনাস 110 ইজ ইকুয়াল টু 0। মিলান টার্ম করো। n স্কোয়ার মাইনাস 11 প্লাস 10n মাইনাস 110 ইকুয়াল টু 0।
তাহলে কত আসবে? আসবে তোমার একটা মান n-11, একটা আসবে n+10 আসবে একটা মান, তাই না? তো n+10 সমান যদি শূন্য হয়, n এর মান আসবে কত? -10। -10টা গ্রহণযোগ্য নয়, তাহলে n-1 সমান শূন্যটা গ্রহণযোগ্য। n সমান আসবে কত? 11। ইহাই মূল সিস্টেম, কিন্তু এই মূল সিস্টেম করতে গেলে টাইম বেশি লাগবে। n এর মান নেগেটিভ কেমনে হবে? তাহলে কি তুমি কি বলতে পারবা যে আমি যে তোমাকে যদি বলি তুমি -11 সংখ্যক ছেলে থেকে একটা তোমার স্বামী চুজ করো, পারবা তুমি সেটা? -11 সংখ্যক ছেলে থেকে তোমার স্বামী চুজ করতে পারবা? তাসলিমা, পারা যাবে না। হ্যাঁ, যেটা পারা যাবে না, -11 তো লোক হয় না। লোক তো মারা যেতে পারে না, তাই না? যে মাইনাস মান কাউন্ট হবে না। সবাইকে বুঝতে পারছো কিনা? এখন আমি তুমি আপনি এমনি না করে অমনি কেন করলেন? কারণ অমনি কেন করছি, কারণ আমি তুমি এখানে কি জিনিস বুঝতে পারতে হবে যে মূল হিসাব করতে গেলে টাইম বেশি লেগে যাবে। হ্যাঁ, তো তুমি তো এগুলো কিছু কাছাকাছি মান তো তুমি জানোই। হ্যাঁ, যে তুমি আগে বের করলে তো 10 C2 সমান কত একটা বের করে দেখলা, 45। হ্যাঁ, বাট তুমি 9 C2 করে দেখলা কত? হ্যাঁ, অপশন টেস্ট আর কি, 9 C2 করে দেখলা কত হয়, পর দেখলে 11 C2 সমান কত তুমি দেখলা তখন, তাহলে ফ্যাক্টরিয়াল 11, তারপরে 11 - 2, এখানে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 11টা লিখছে 11 × 10, হ্যাঁ, ইন্টু 9 ফ্যাক্টরিয়াল, 11 - 2, এখানে 9 ফ্যাক্টরিয়াল, এখানে 2, 9 ফ্যাক্টরিয়াল, কাটাকাটি গেছে। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? আচ্ছা, সো অপশন টেস্ট করে করতে হবে, টাইম কম। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করি। 12টা পুস্তকের মধ্যে 12টা পুস্তকের মধ্যে 5টা পুস্তক কত প্রকারে বাছাই করা যায়, কত প্রকারে বাছাই করা যায় যাতে দুইটা বই সর্বদা অন্তর্ভুক্ত থাকে? সবাই করো এটা, সর্বদা অন্তর্ভুক্ত থাকে। তোমাদের সাথে তোমাদের গার্ডিয়ান যদি ধরো আমার ক্লাস যদি দেখে, যদি জিজ্ঞেস করে কোনার লেখাই অবস্থা কেন, তুমি কইবা উনি ডাক্তার সেই জন্য অবস্থা। হ্যাঁ, তুমি জবাব দিবে উনি ডাক্তার। 12টা পুস্তকের মধ্যে 5টা পুস্তক কত প্রকারে বাছাই, নট সাজাই, বাছাই কিন্তু নট সাজানো, সাজানো অঙ্ক করে ফেলছি, বাছাই করা যায় যাতে দুইটা বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। কুইক, দেখে করতে পারো। তো সবার আগে কি করে ফেলছে? মেহজামিন সবার আগে করে ফেলছে। ওকে, জাসমিন ক্যালকুলেশন করে ফেলছে, ভেরি গুড। সো আমার 12টা বই আছে, 5টা বই বাছাই করতে হবে। এখন দুটা বই যদি থাকে তাহলে ওরও তো বাছাই করার কিছু নাই, তাই না? ও তো থাকবেই। তাহলে বাকি 10টা বই থেকে আমাকে 3টা বই বাছাই করতে হবে। যেহেতু 12টা বই থেকে 5টা বই বাছাই করতে হবে, তো তিনটা তো সর্বদা থাকবে, সরি দুইটা সর্বদা থাকবে, এই দুইটা সর্বদা থাকবে। এটা কি হবে না? এটা কোনো মতে এলিনা সাজাতে বলে না কিন্তু, তুমি সাজাচ্ছ কেন? এখানে সাজাতে বলছো, এখানে তুমি সাজানোর জিনিসপত্র কেন আনতেছো? সাজাসাজির কাজ কারবার না এখানে, শুধু বাছাই করা। তাহলে আমরা বাকি 10টা থেকে আমরা 3টা বাছাই করব। হ্যাঁ, কিন্তু সাজাতে তো বলে না এখানে। বুঝতে পারছো তোমরা? সাজানো তো খুবই পটু না, ঘর সাজানোতে অত্যন্ত, দুজনে অত্যন্ত পটু ঘর সাজানোতে। ওকে, তাইলে এবার করো কি রে, 12টা বইয়ের মধ্যে 5টা পুস্তক কত বই বাছাই করা যাবে? তাহলে 12টা বই থেকে 5টা বই কত উপায়ে বাছাই, কিন্তু নট সাজানো, বাছাই করা যাবে যেখানে দুটা বই সর্বদা বাদ থাকবে, যেখানে দুইটা বই সর্বদা বাদ, সর্বদা বাদ থাকবে। রাকিবুল, তোমার আনসার তুমি চাইলে একটু চেঞ্জ করতে পারো। নাফিসা আবারও সাজাইতেছে, নাফিসা আবারও সাজাইতেছে। দিস ইজ নট সাজানো, দিস ইজ বাছাই করা। সো বাছাই করা ইজ ডিফারেন্ট টু সাজানো, তাই না? সাজানো তো অনেকগুলো আসবে সেক্ষেত্রে। তাহলে 12টা বই থেকে যদি আমাকে দুটা বই সর্বদা বাদ দিয়ে দেয়, ও যদি বাদ দিয়ে দিচ্ছে তাহলে ওগুলো তো আমার কাউন্টে আসবে না। তাহলে বাকি 10টা থেকে আমাকে 5টা বাছাই করতে হবে। তাহলে আনসার হবে 10C5। তো এই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একদম কোটি কোটি স্টার। এখন আসলে এক ব্যক্তি 6টা বন্ধু আছে,
সে কত প্রকারে তিনজনকে দাওয়াত দিতে পারবে? এক ব্যক্তির 6জন বন্ধু আছে, সে তিনজনকে কয় প্রকারে দাওয়াত দিতে পারবে? ও আচ্ছা, ইয়া বলছে যে আমাদের মুমতানি বলছে বা আগেরটা 3 হলো, এখানে 5 কেন? মুমতানি না, দেখো আগেরটা বলছে 12টা বই, হ্যাঁ 12টা বই, 5টা নিতে হবে। হুম, তবে আগেরটার মধ্যে কি ছিল? 2টা সর্বদা থাকবে, ওকে সর্বদা রাখতেই হবে তোমাকে। তো 2টা যদি তোমাকে রাখতে যদি হয়, তাহলে ওইগুলো তো আগে বাসা হয়ে আছে, অটো বাসাই, ও দুটো তো অটো বাসা হয়ে আছে, তাহলে তোমাকে কি করতে হবে? আর 3টা বাছাই করতে হবে, তাই না? কয়টা থেকে? বাকি 10টা থেকে তোমাকে 3টা বাছাই করতে হবে তোমাকে, দুটো অটো বাছাই। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে 12টা থেকে তুমি 5টা বাছাই করবা, তবে 2জন বাদ, অলওয়েজ বাদ, 2জন অলওয়েজ বাদ দিতে হবে, 2জন তুমি এদেরকে এখানে কাউন্টে করতে পারবা না। তাইলে ওই যে একটা কথা বলছিলাম, বাংলাদেশ ক্রিকেট টিম তুমি সাজাবা, 13জন প্লেয়ার দেওয়া হইলো তোমাকে, তুমি মাশরাফি নামকে নিচ্ছ না, তাহলে ওরা তো অটো তুমি বাদ দিয়ে দিছো, হিসাবই করতেছো না। তাইলে এইখান থেকে ওই দুজন কি বাদে যাবে, তাহলে এই 10জন থেকে তোমাকে 5জন বাছাই করতে হবে, কারণ দুজনকে তুমি অলওয়েজ বাদ দিতেছো। বুঝতে পারছো? ওকে, এখন আমরা বলছিলাম 6জন বন্ধু থেকে তুমি 3জনকে কবে দাও দিতে পারবা, তো এটা হচ্ছে কম্বিনেশন 6C3। ওকে, আজকে আমাদের মুসল্লির সংখ্যা অত্যন্ত কম, এটা খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, আচ্ছা, তো এরকম এক লাইন মার্কা যত অঙ্ক আছে, তো ধরো তোমার হচ্ছে যে উম, হুম, বাংলা সিনেমায় তোমার 12জন নায়িকা আছে, হ্যাঁ 12জন নায়িকা আছে, সেখান থেকে 4টা বিয়া কতভাবে করা যাবে, 4টা বিয়া কতভাবে করা যাবে, যেখানে পরিমণিকে অবশ্যই রাখতে হবে, পরিমণিকে অবশ্যই কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। এবার বাড়ি করো কত? 12জন নায়িকা থেকে তো 4জনকে কতভাবে বিয়ে করা যাবে, যেখানে অবশ্যই পরিমণিকে রাখতে হবে। রেবেকা, তুমি চাইলে তোমার কোশ্চেন আনসার উইথড্র করতে পারো। ওকে, তাহলে এই যে বিয়ে শাদী করা, এখানের মধ্যে কিন্তু গ্রুপ গঠন করতেছে, তাই না? এখানে ওরা হচ্ছে যে গ্রুপ করতেছে। এখানে যদি অর্ডার ম্যাটার করতো, যে হ্যাঁ তুমি হচ্ছে আগে, তুমি হচ্ছে যে ধরো কারে করবা আগে, নতুন গুলো আমি চিনি না, ধরো তুমি আগে শাবনূরকে বিয়ে করবে, পপিরে করবা, এরকম করলে অর্ডার আসলে তার ডিফারেন্ট হতো সেটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে সেটা বলছে, ম্যাম শুনুনি, না না ম্যাম তো এখানে নাই, এখানে তো আমরা বলছি কতবার বিয়ে করতে পারবে, এখানে তো অর্ডার ম্যাটার করতেছে না। গতকাল একটা এক্সাম্পল যেটা বলছিলাম, যে যদি এরকম হয় যে আগে পরে, ওর আগে তারপরে পরে, এরকম করলে অর্ডার ম্যাটার করলে তখন তুমি সে বিন্যাস করতা। এখানে এখানে কয়ভাবে করতে পারবা, জাস্ট গ্রুপ। তাহলে এই যে পরিমণি সর্বদা রাখবা ওরে, হুম, ওরে তুমি রাখবা সর্বদা, তোমাকে রাখতে হবে ওকে, হ্যাঁ। তাহলে ওকে তো হিসাব করার কিছু নাই, ওকে আর হিসাব করার কিছু নাই। তাহলে বাকি 11জন নায়িকা থেকে তোমাকে 3জন নায়িকা নিতে হবে, তাহলে তুমি 11C3। 4 থেকেও কেন মাইনাস হয় নাই? কারণ আয়সা পরিমণিকে তো আমরা নিয়েই ফেলছি, তাহলে আমাকে তো 4টা বউ লাগতেছে না, 3টা বউ লাগবে বাকি 11জন নায়িকা থেকে। আয়সা বুঝতে পারছো? পরিমণি তো অবশ্যই ইনক্লুড, তাহলে 4টা বউ তো আর নাই, একজন তো ফিক্স। ওরে ও তো, ওরা তো আমি একদম ইয়ে করে ফেলছি। এখন যদি বলতো যে 12জন নায়িকা থেকে 4জনকে কতবার বিয়ে করা যাবে, যেখানে শাবনূর আর পপিরে নিয়ে নেওয়া যাবে না, শাবনূর আর পপি বাদ, হ্যাঁ শাবনূর আর পপি ওরা বয়স্ক হয়ে গেছে, ওদেরকে বাদ, তাহলে কেমন হবে? আচ্ছা, তুমি কিভাবে বুঝতে পারছো? দেখো, শাবনূর পপিকে বাদই দিছো, ওদেরকে কাউন্টই করা যাবে না। শাবনূর পপিকে বাদ দিয়া তুমি 10জন থেকে এখন 4জন নিতে হবে। এই বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, শাবনূর পপি বাদ, অটো বাদ, ওরা হচ্ছে ওরা 12জনের মধ্যে ওদেরকে আমরা আগে সরে দিছি, বাকি 10জন আছে সেখান থেকে 4জন নেওয়া হয়েছে। ওকে, এবার বুঝতে পারছি, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা যেগুলা আমরা করলাম, আমি পলিগেমি অরিগেমি কোনো কিছুর পক্ষপাতী বা অপক্ষপাতী কিছুই না, আমি আমি হচ্ছে যে খুব নিরপেক্ষ দৃষ্টিতে সমাজকে দেখতে পছন্দ করি, হ্যাঁ। সো আমি মনে করি যা, যে 4টা করুক, 100টা করুক, যার খুশি যা খুশি তা করুক, সেটা আমার কোনো কিছু না, কোনো হেডেক নাই। তুমি যদি আমার ফেসবুকে যদি আমাকে ফলো করো, তাহলে আমি দেখবা যে কোন লোকে কি করে, এগুলো নিয়ে আমার খুব বেশি কোনো হেডেক নাই, হ্যাঁ। আমি খুব আমার আমার খুব মানে দর্শকের চোখে আমি দেখতে পছন্দ করি ঘটনা কি ঘটতেছে, যেহেতু আমি অ্যানথ্রোপোলজি পড়ছি। তো আমি দেখতে চাই যে ঘটনাটা আমি খুব নিরপেক্ষ ভাবে আমি দেখতে পছন্দ করি। আচ্ছা, এখন আসো,
এখন যেগুলো করবো এগুলা মূলত লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তবে প্রিলির মধ্যে আসলেও আসতে পারে, প্রিলির মধ্যে আসলেও আসতে পারে। তো যাই হোক, যেহেতু তুমি না সামনে ধরছো একবারে, তুমি হচ্ছে যে আচ্ছা আজকে একটা ব্রেক দেওয়া উচিত, হ্যাঁ এটা একটা ব্রেক দেওয়া উচিত, কিন্তু এখন যেহেতু বলছো এগুলো লিখিতের জন্য বেশি গুরুত্ব না, বলাবেন কবি লিখিত পরে, এগুলো করবো না। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ব্রেক দেই। আমরা একটা 15 মিনিটের বিরতি দিচ্ছি। আমরা সবাই ঠিক 10টা 15 মিনিটে ফিরবো, বাট্টা খায়া 10টা 15 মিনিটে ফিরবো। ঠিক আছে, 68 জন দেখা যাচ্ছে, দেখা যাক আমাদের শেষে যায় মুসল্লি কতজন উপস্থিত হয়। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পরের টপিকটা। ম্যাথ লং কোর্স, হ্যাঁ আছে না ওই যে রিটেনের ম্যাথ। ওকে,